মাননীয় বিদ্যাসাগর মন্ত্রী। আমার সঙ্গে যারা সত্যাগ্রহ করে জেলে ছিলেন তাদেরকে সবাইকে নমস্কার জানিয়ে, আর 51 বছর পরে আজকে আমাদের পশ্চিমবঙ্গ সরকার রিকগনাইজ করলো। আমাদের রিকগনাইজ করার জন্য আমি পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানাই। আমি 3টা কথা খালি বলবো। আমি নভেম্বর মাসে কলকাতা এসেছিলাম 1975-এ। নভেম্বর মাসে আমার বাবার ফোন আসে, ওই ল্যান্ডলাইন ফোনে, কি তোমাকে সত্যাগ্রহ করে জেলে যেতে হবে। আমি তখন 16.5-17 বছর বয়স ছিল। আমি ফার্স্ট গ্রুপে বেরোলাম, আমার সঙ্গে মহাবীর বাজাজ, রাধেশ্যাম বাজাজ অনেকে ছিল। আমাদের পুলিশ অ্যারেস্ট করলো না, পুলিশ বুঝতেই পারলো না এটা কি জিনিস হচ্ছে। পরের দিন আমি দেখলাম, তো এখন তো আমি তো হোটেলে খেতাম, আমরা চলো পরের দিন যাই। আবার পরের দিন বললো না তোমার হবে না, না আমি আজকেই যাব। আবার পরের দিন আমরা সত্যাগ্রহ করলাম, ক্যানিং স্ট্রিটে আমাদের পুলিশ ধরলো, অ্যারেস্ট করে নিয়ে গেল, জেলে চলে গেলাম। জেলে যাওয়ার পর লালবাজার থেকে জেলে গেলাম। জেলের 2টা ইনসিডেন্ট বলছি। জেলের ভিতরে আমি নকশালদের সঙ্গে আমাদের ভীষণ মারপিট হয়, অনেক ঝামেলা হয়। আমার বিয়েটার দেখার জন্য শ্বশুর মশাই আমাকে জেলে পছন্দ করে গেছিল। হ্যাঁ, এটা হচ্ছে আমার কাছে সব থেকে বড় বিষয়। আর এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। এবারে আপনাদের সামনে বলবেন মাননীয় শ্রী অদ্বৈত চরণ দত্ত, যিনি সেই সময় নিরপরাধ তরুণ প্রচারক ছিলেন, আজকে বরিষ্ঠ প্রচারক। আজকের এই সুন্দর অনুষ্ঠানের উপস্থিত আমাদের গর্বের মুখ্যমন্ত্রী এবং রাজ্য সভাপতি সহ বিজেপির এবং সংঘের যারা বরিষ্ঠ কার্যকর্তা, সুনীল দা, তাছাড়াও সমস্ত সত্যাগ্রহী, অন্যান্য বন্ধু, আত্মীয় মায়েরা, আমরা ন্যায় এবং সত্যকে প্রতিষ্ঠা করার জন্যই জেলে গিয়েছিলাম। আর আমরা জেলে যাইনি, জেল থেকে ফেরার পর কোথায় গিয়েছিলি? আমরা জেটিসি গিয়েছিলাম, জেটিসি, জেল ট্রেনিং ক্যাম্প। এখানে যারা সত্যাগ্রহী যারা আছেন তারা একবার হাত তুলে দিন। তা আমাদের শুভেন্দুদা দেখে নিলেন, কারণ তো এনাদের প্রতি শ্রদ্ধা তো জ্ঞাপন করেছেন। কিন্তু একটা কথা, যদি কাউকে জিজ্ঞাসা করা হয়, হ্যাঁ তুমি তো জেলে গিয়েছিলে, তো তুমি কি এই কিছু পাওয়ার জন্য গিয়েছিলে? তারা প্রত্যেকে বলবে না, আমরা জেলে গিয়েছিলাম আমাদের দেশের সেই সময় গণতন্ত্রকে রক্ষা করার জন্য। এখানে লেখা আছে গণতন্ত্র হত্যা, গণতন্ত্রকে রক্ষার দিবস আজকের। সেজন্য ন্যায় সত্যকে প্রতিষ্ঠা করাই বন্দে মাতরম করলাম। আমাদের এই পশ্চিমবঙ্গে বন্দে মাতরমের প্রতিষ্ঠা 151 বছর আগে। আজকে স্কুলে স্কুলে এই রাজ্য সরকার আজকে যেটা দিয়েছে এক অভূতপূর্ব। সেজন্য আমাদের এইটাই আগামী প্রজন্মকে এটা বলতে হবে। যারা এখানে আছেন, যারা আসেনি, তাদের কাছে এটাই যে গণতন্ত্র হত্যা কেন হয়েছিল, কেন আমরা জেলে গিয়েছিলাম। আমাদের প্রজন্ম, আমাদের সন্তান সন্ততি তারা জানুক, তার জন্য এই কার্যক্রম এটা চলতেই থাকবে। সেজন্য আমাদের দেশ ভাগের ইতিহাস আমাদের সন্তান সন্ততি জানে না। যখন প্রথম অগ্নি পরীক্ষা হয় গান্ধীজির মৃত্যুকে কেন্দ্র করে, কি অত্যাচার হয়েছিল, আমাদের কার্যকর্তারা নীরবে সহ্য করেছে। 1 বছর পরেই সংঘের উপর যে কমিশন হলো, তারা রায় দিল সংঘ নির্দোষ। কোর্টের রায় বেরোলো, সংঘ নির্দোষ প্রমাণিত হলো। ঠিক আপৎকালীন জরুরি অবস্থা, যেটা 1975 থেকে 77, তখন যে সমস্ত গণতন্ত্রকে হত্যা করে সংঘকে আর বন্ধ করে দেওয়া হয়েছিল, আমরাও স্বীকার করে নিয়েছিলাম। 1,77,000 লোক জেলে ছিল। আমরা যখন জেল থেকে বেরোলাম, তারপর অনেকেই লিখেছিল এরা একদিন তাম্রপত্র পাবে। আমাদের লোকেদের বাড়িতে অনেকেই চর্চা করেছে, ভয় পেয়েছে। কিন্তু এখানে যারা বিয়ে করেছেন তারা জানেন, আমি অনেককে জিজ্ঞেস করেছি তার স্ত্রীকে, আপনি কি জানতেন ও জেলে গিয়েছিল? বলে পরে শুনেছি। কিন্তু যদি আপনি বিয়ের আগে ওটা শুনতেন যে ও জেল ফেরত আসামি, তাহলে কি বিয়ে করতেন? এখন বলা যেতে পারে যে এরা আজকে সত্যিকারের, রাজ্য সরকার স্বীকৃতি দিয়েছে, এটা নয়। আমাদের দেশের এই আন্দোলন চলছে 101 বছর ধরে, রাষ্ট্রীয় সংসদ সঙ্গে এই কাজ করছে। আমরা আমাদের প্রজন্মকে এটা ভুলতে দেব না। ইসরায়েল ভুলেনি, তাদের উত্থান হয়েছে, আমরাও আমাদের এই কাজটা করছি। সেজন্য এই কার্যক্রমে আমাদের সফলতা
বিফলতার কথা তো আমরা আলোচনা করি, কিন্তু আমাদের আগামী প্রজন্মকে, আগামী সন্তান সন্ততিকে ভারতবর্ষের যে মূল ভাবনা সেটাকে তুলে ধরারই আন্দোলন, এটাই রেনেসা নবজাগরণের আন্দোলন। আজকের এটুকুই। মাননীয় সুনীল পদ গোস্বামী, সুনীল দা ওখানে বসে বলবেন। মঞ্চে উপবিষ্ট মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়, এই রাজ্যের যিনি সভাপতি শ্রমিক ভট্টাচার্য, রাহুল সিনহা, অমিতাভ চক্রবর্তী, অদ্বৈত চরণ দত্ত, শম্ভু ধারা, বিদ্যাসাগর মন্ত্রী, এই বলা হয়েছে 2 মিনিট বলো, হ্যাঁ, কারণ আমি বলার সময় ভাবছিলাম যে ছিলাম তো 22 মাস এখানে। আমাদের অনেক বন্ধু যারা বসে আছেন, 51 বছর আগে সবার যে চেহারা ছিল, আমিও তার সঙ্গে যুক্ত। 51 বছর জীবন অনেকটা পেরিয়ে গেছে সবার। যারা এখানে বেঁচে এখানে আছেন এখনো, চলে যাওয়ার সংখ্যা অনেক। সেই কারাগারে যারা ছিলেন, যারা স্বর্গগত, তারা এখনো জানে স্বর্গের চেয়েও প্রিয় জন্মভূমি। আমার মনে হচ্ছে আজকে ওদেরও স্মরণ করা উচিত। মানে ওরা আজকে এখানে হয়তো ফিজিক্যালি নেই, কিন্তু তাদের পরিবারের কেউ না কেউ মেন্টালি এখানে আছে। এই যে উদ্দেশ্যে এখানে লেখা হয়েছে পেছনে, গণতন্ত্র হত্যা দিবস, আমরা 51 বছর আগে এই গণতন্ত্র হত্যা শব্দের প্রতিবাদ করে রক্ষা করার জন্য জেলে গেছিলাম। সেই জন্য গণতন্ত্র রক্ষা দিবস, এটা আমরা যতদিন বেঁচে থাকব আমাদের প্রজন্মকে এটা বলে যেতে হবে যে দেখো, আমরাও কিন্তু হত্যার চেষ্টা হয়েছিল, আমরা সবাই রক্ষা করতে গিয়ে কারাবরণ করেছি। নতুন প্রজন্ম এখানে অনেকেই আছেন, আমি অনেককে জিজ্ঞাসা করছিলাম, বলে আমার তো ওই সময় জাস্ট জন্ম হলো। কেউ কেউ বলেছে একটু 8-10 বছর ছিল। আর একটু আগে বিদ্যাসাগর বললো যে ওর বাবা বলেছে সেই জন্য জেলে চলে গেছে। এখানে একজন 13 বছর বয়স ছিল, এখানে উপস্থিত আছে। ও বললো আমার 13 বছর বয়স, সবাই যাচ্ছে, আমিও চলে গেলাম। মানে বিপ্লবী আন্দোলনে আমরা শুনেছিলাম যে বিপ্লবীরা গান গাইতে গাইতে ওই কারাগারে চলে যেতেন। আপনারা যদি কোনোদিন আন্দামান নিকোবর গিয়ে থাকেন, ওখানে একটা লাইট অ্যান্ড সাউন্ড প্রোগ্রাম হয়, সেখানে দেখবেন একটা বটবৃক্ষ দাঁড়িয়ে আছে, আর সে অতীতের কথাগুলো বলছে। বলতে গিয়ে বলে, জানো এইখানে একদিন বিপ্লবীরা গান গাইতে গাইতে এসেছিল। মানে আন্দামান সেলুলার জেলে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে সত্যাগ্রহীরা জেলে কারাবরণ করে ওখানে কাটিয়ে এসেছিল। একই রকম এমার্জেন্সির সেই সময় যারা সত্যাগ্রহ করতে গেছিলাম, এখানে অনেকে বসে আছেন, তাদের তখন যা বয়স ছিল, এত কিছু জানার কথা নয়, বড়রা বলাতে সবাই পৌঁছে গেছে। আমার মনে হয় যখন আমাকে বলা হলো একটু বেশি বলুন, তা আমাদের এই যে জনসংঘর্ষ সমিতি, এই জনসংঘর্ষ সমিতি তার মূল উদ্দেশ্য ছিল ভারতবর্ষের গণতন্ত্রকে রক্ষা করা। আপনারা যারা পেছনের ইতিহাস জানেন, কেন এই জনসংঘর্ষ সমিতির আন্দোলন করতে হয়েছিল। এই আন্দোলনে যিনি সবচেয়ে আগে ছিলেন, পুরোধা, একটু আগে দেখেছেন সবাই ছবিতে, তার নাম লোকনায়ক
জয়প্রকাশ নারায়ণ। জয়প্রকাশ নারায়ণ সেই সময় ভারতবর্ষে একটা ডাক দিয়েছিলেন, সেটা হচ্ছে পরিবর্তন, সর্বাত্মক পরিবর্তন। ভারতবর্ষের সেই সময় যে পরিস্থিতি ছিল, মানে একবারে হিমালয় থেকে কন্যাকুমারী, আসাম থেকে গুজরাট, সেই সময় উনি যে ডাক দিয়েছিলেন, তার প্রথম কলকাতায় একটা সভা হয়েছিল। এখানে পুরনো যারা আমাদের সঙ্গে ওই সময় ছিলেন, জায়গাটার নাম ছিল ইউনিভার্সিটি ইনস্টিটিউট হল। ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলে উনি আসবেন, কিন্তু এই যে গণতন্ত্রকে হত্যা করা, ওনাকে ঢুকতে দেওয়া হলো না, ওনাকে অপমান করা হলো। ওনার গাড়ির উপরে চেপে অনেকে নাচলো। সেই সময় বাংলার যারা বিখ্যাত রাজনৈতিক নেতৃত্ব ছিলেন, যারা আজকে নেই, কিন্তু ওদের কথা এই জন্য উল্লেখ করছি, আমাদের হাওড়ার সুকুমার বন্দ্যোপাধ্যায় ছিলেন, সেই সময় কাঁথির অধ্যাপক সমর গুহ, আমাদের রায়গঞ্জের নিশীথ কুণ্ডু, তাছাড়া আরো অনেকে ছিলেন। সেই দৃশ্য যারা আমরা দেখেছি, আমরা জানি। উনি কিন্তু বলে গেলেন, এই কলকাতা শহরে এইখানেই একটা বিরাট র্যালি হবে, এবং সেই র্যালি আমার ধারণা 1974 কলকাতার ব্রিগেড ময়দানে লক্ষ লক্ষ লোক সেই মিছিলে এসেছিলেন। মানে সেইখান থেকে যে একটা আন্দোলনের রূপ, চেহারা সারা পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষে হয়েছিল। কিন্তু আমরা জানি, পশ্চিমবঙ্গে তখন যিনি মুখ্যমন্ত্রী ছিলেন, উনি উপদেষ্টা ছিলেন। ভারতবর্ষের যে রাজনীতিতে একটা পরিবর্তন হতে চলেছে এটা বুঝতে পেরেছেন। সেই জন্য এলাহাবাদ হাইকোর্টে যে রায় বেরিয়েছিল, আজকের নতুন প্রজন্মকে এই জন্যই জানানো উচিত, সেই এলাহাবাদ হাইকোর্টে দেশের প্রধানমন্ত্রী নির্বাচনে হেরে গেছেন। সেই নির্বাচনে হেরে যাওয়াটা মানতে পারেননি। এই যে নির্বাচনে হেরে যাওয়া মেনে নেওয়া, এটা একটা গণতন্ত্র। না মানা, এটা 1975 সাল দিল্লির ওই লালকেল্লার পাশে মিটিং ছিল বোর্ড ক্লাবে। সেখানে ভারতবর্ষের সমস্ত রাজনৈতিক অপোজিশনের নেতারা ওই বোর্ড ক্লাবে মিটিং করতে গেছিলেন। সেইখানে ঘোষণা হলো যে এমার্জেন্সি ঘোষণা হয়ে গেছে। কলকাতা শহরে এমার্জেন্সির ওই দিনটা, ওই রাত্রিটা আজও আমার মনে পড়ে। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ তো ব্যান হয়নি, কিন্তু রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কার্যালয়ে, ওই কার্যালয়ে আমার সঙ্গে যারা ছিলেন, তার মধ্যে এখানে দিলীপ ব্যানার্জিকে দেখলাম, উনি ঘোরাঘুরি করছেন। ওইখানে যারা ছিলেন আমরা 7 জন, আমাদের ওখানে রাত্রি 2টোর সময় দরজায় হানা। আমরা সারা দেশে জরুরি অবস্থা, একটি অদ্ভুত একটা শাসন। আমি এই জন্য এটা উল্লেখ করলাম। সেই শাসনের বিরোধিতা করে এইখানে যারা আমরা বসে আছি, আমরা স্লোগান দিতে গেছিলাম, এমার্জেন্সি তুলে নাও। আমরা বলেছিলাম সংঘের উপর থেকে, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের উপর থেকে ব্যান তোলো। আমরা বলেছিলাম প্রেস সেন্সরশিপ তুলে নাও। সেই আন্দোলন করে যারা আমরা জেলে গেছিলাম, আমরা তখন যখন গেছিলাম, তখনই তো আমাদেরও অনেক সময়, এই যে একটু আগে অনেকে অনেক রকম বলেছেন, আমাদের এরকমই বিশ্বাস ছিল। কিন্তু ভারতবর্ষের জনগণ, এই ভারতবর্ষের লোক গণতন্ত্র প্রেমী, সেই জন্য প্রমাণ করলেন। ঠিক 6 মাস পর সত্যাগ্রহ হলো। সেই সত্যাগ্রহে এই যারা সত্যাগ্রহ বন্ধুরা বসে আছেন, আপনারা জেলে গেছিলেন, এখানে উল্লেখ হলো, যারা গেছিলেন জেটিসি করতে,
ভাগ্য হয়েছিল 22 মাস থাকার। যেদিন জেলে ঢুকেছিলাম সেদিন অপমান ছিল, উপেক্ষা ছিল। আমাদের বড় বড় নেতাদের কিভাবে রেখেছিলেন, আমাদের সুশীল ধারা, হরিপদ ভারতী, দীনেশ দাশগুপ্ত, অশোক দাশগুপ্ত, এরা সমস্ত ওই জেলের মধ্যে ছিলেন। আমরা সেই জেলের মধ্যে জানতে পারলাম যে ভারতবর্ষে নির্বাচন হবে। সেই নির্বাচনটা কেন? তো যদি এখন নির্বাচন না হয় তাহলে এরা আর জিতে আসতে পারবে না। সেই জন্য রয়ের রিপোর্ট, সেই রিপোর্টে আমরা দেখলাম নির্বাচন হলো। আমি এই জন্যেই এই কথাটা উল্লেখ করছি যে নির্বাচন তো আমরা জেলের ভেতরে ছিলাম। সেই সময় যারা গণতন্ত্রকে হত্যা করতে চেয়েছিল তাদের টলারেন্স কেমন ছিল? আমার এমার্জেন্সি মিশা ছিল, কৃষ্ণের মিশা হয়েছে, তারা কোনো আইনের সহযোগিতা পাবে না, তারা কোনো প্রতিবাদ করতে পারবে না। যতদিন এমার্জেন্সি থাকবে ততদিন তাদের জেলের মধ্যে থাকতে হবে, ভোট দিতে পারবে না। কিন্তু এমার্জেন্সির সময় ভারতবর্ষের বাইরের জনগণ তারাও ভোট দিয়েছিলেন। জেলের মধ্যে যারা কয়েদি ছিল তারাও ভোট দিয়েছিলেন। রাত্রি 2টোর সময় আমরা হঠাৎ দেখলাম আমাদের গেট এসে খুলে দিল। আমরা পুলিশকে জিজ্ঞাসা করলাম, গেট খুলে দিলেন কেন? বলে এমার্জেন্সি উঠে গেছে। যেদিন জেলের গেট খুলে গেল সেদিন পুলিশ অফিসার এসে আমাদের বললেন, আপনারা সবাই প্রস্তুত হন, আপনাদের সবাইকে বাইরে যেতে হবে, বাড়ি যেতে হবে। সেই দিন জেলে ঢোকার দিন যেমন দুঃখ নিয়ে ঢুকেছিলাম, অপমান নিয়ে ঢুকেছিলাম, প্রশ্ন নিয়ে ঢুকেছিলাম, আজও মনে পড়ে 51 বছর আগের কথা। আজও সেই কথাটা মনে ভাসছে। জেল থেকে ছাড়ার সময় মনে এত আনন্দ হয়েছিল, মনে হলো যে ভগবান কৃষ্ণ তো জেলেই জন্মগ্রহণ করেছেন। সেই জন্য আমরা ভগবান কৃষ্ণের কাজ করতে গিয়ে জেলের মধ্যে গেছিলাম। অনেক দুঃখের কথা এখানে উল্লেখ করার মনে পড়ছে। অনেকে জেলের মধ্যে তাদের কারো চাকরি চলে গেছে, কারো মৃত্যু হয়ে গেছে, কেউ চিকিৎসার অভাবে চলে গেছে, কত পরিবার কত কষ্ট পেয়েছে। কিন্তু ভারতবর্ষ এই আমাদের গণতন্ত্র রক্ষা করার জন্য আজকেও যারা আমরা 51 বছর পর এসছি, আমরা ভারত মাতার যোগ্য সন্তান। তাই আজকে আমাদের যে গণতন্ত্র রক্ষার জন্য আমরা আন্দোলন করেছিলাম সেই গণতন্ত্রকে আগামী প্রজন্মের কাছে অটুট করার শপথ নিয়ে এখান থেকে যদি ফিরতে পারি, আমার মনে হয় আজকের এই যে কার্যক্রম তার যে গরিমা এটা আরো বাড়বে। ভারত মাতা কি। এবার আমরা যার জন্য অপেক্ষা করছি অনেকক্ষণ ধরে, আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় বলবেন। ভারত মাতা কি। প্রথমেই আমরা যাদের প্রণাম শ্রদ্ধা জানাতে এসেছি, 1975-এর 25শে জুন মধ্যরাত্রি তথা 26শে জুন সকালে যে কালা অধ্যায় স্বাধীন ভারতবর্ষে সূচিত হয়েছিল, যারা প্রত্যক্ষভাবে জরুরি অবস্থায় আক্রান্ত হয়েছিলেন, সেই সমস্ত শ্রদ্ধেয় শ্রদ্ধাস্পদ বিপ্লবীদের আমরা প্রণাম শ্রদ্ধা জানাতে এসেছি। তাদের আমি অন্তর থেকে শ্রদ্ধা প্রণাম জানাই। বিশেষভাবে মঞ্চে যারা সত্যাগ্রহী, যারা গণতন্ত্র রক্ষা করার জন্য স্বৈরতন্ত্রের বিরুদ্ধে নিজেদের জীবন যৌবনের বেশ কয়েকটা মাস বা 2 বছরেরও বেশি অনেকে অতিবাহিত করেছেন, সীমাহীন কষ্টের সামনে পড়েছেন,
তাদের মধ্যে অন্যতম প্রণম্য সুনীলপদ গোস্বামী, শ্রদ্ধাস্পদ অদ্বৈতচরণ দত্ত, শ্রদ্ধাস্পদ শম্ভুচরণ ধাড়া, শ্রদ্ধাস্পদ প্রতাপ বন্দ্যোপাধ্যায়, শ্রদ্ধাস্পদ বিদ্যাসাগর মন্ত্রীকে নতমস্তকে কৃতজ্ঞতা চিত্তে প্রণাম এবং শ্রদ্ধা জ্ঞাপন করি। আজকের এই গণতন্ত্র রক্ষা দিবসের মঞ্চে সভাপতিত্ব করছেন এই রাজ্যের রাষ্ট্রবাদী আন্দোলনের অগ্রণী ব্যক্তিত্ব, আদর্শ বিচারধারার উপরে যিনি কয়েক দশক আন্দোলন করেছেন, আমার প্রধান পরামর্শদাতা তথা রাজ্য বিজেপির সভাপতি, রাজ্যসভার সাংসদ মাননীয় শ্রমিক ভট্টাচার্য দাদা, তাকে যথাযথ সম্মান জানাই। ভারতীয় জনতা পার্টির সাধারণ সম্পাদক সংগঠন অমিতাভ চক্রবর্তী, ভারতীয় জনতা পার্টির রাজ্যের প্রাক্তন সভাপতি তথা রাজ্যসভার সম্মানীয় সাংসদ রাহুল সিনহা এবং যিনি সঞ্চালনার দায়িত্ব নিয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী, ভারতীয় জনতা পার্টির রাজ্যের সহ সভানেত্রী সম্মানীয়া দেবশ্রী চৌধুরী সহ সমবেত সকলকে, সাংবাদিক বন্ধুদের, আয়োজকদের, স্বেচ্ছাসেবকদের প্রত্যেককে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আমরা যাদের কথা শুনতে এসেছিলাম শুনে নিয়েছি। আমরা যারা এই প্রজন্মের সংবিধানকে সামনে রেখে সাংবিধানিক দায়িত্ব পালন করছি, রাজনৈতিক কর্মী হিসেবে আমরা গুরু দায়িত্ব আমাদের যাদের কাঁধের ঘাড়ে যাদের দেওয়া হয়েছে, জনগণ দিয়েছে, আমার প্রিয় রাজনৈতিক দল দিয়েছে, আমাদের কাছে এটাই শেখার যে সমস্ত রকম স্বৈরাচার, স্বৈরতন্ত্র, অহংকার, দাম্ভিকতা, একনায়কতন্ত্র, অন্যায়ের সঙ্গে আপোষ করা, রাষ্ট্রের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা এবং মানবতা বিরোধী কাজ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আমাদের সবসময় আমি নয় আমরা নীতি, নেশন ফার্স্ট মন্ত্রে রাষ্ট্র সর্বোপরি, এই নীতিতে আমাদের চলতে হবে। আমি জরুরি অবস্থার প্রত্যক্ষ অভিজ্ঞতা আমার নেই, কারণ আমি 1970 সালের ডিসেম্বর মাসে জন্মগ্রহণ করেছি। 1975-এ আমার মাত্র 5 বছর বয়স ছিল। আমি পরবর্তীকালে কমিউনিস্টদের অত্যাচার দেখেছি। আমি পরবর্তীকালে কমিউনিস্টদের অত্যাচার দেখে তার বিরুদ্ধে লড়াই করেছি। তার পরবর্তী সময়ে সীমাহীন তোষণ, অত্যাচার এবং পশ্চিমবঙ্গকে কার্যত এই মহান ভারতবর্ষ থেকে বিচ্ছিন্ন করার এক অপচেষ্টা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির সৃষ্টি এই বাঙালি হিন্দুর হোমল্যান্ড পশ্চিমবঙ্গে আমি দেখেছি। যারাই গণতন্ত্রকে ধ্বংস করেছে, যারাই গণতন্ত্রের বিপরীতে হেঁটেছে, যারাই ফর দ্য পিপুল, বাই দ্য পিপুল, অব দ্য পিপুল ভাষাকে পরিবর্তন করে ফর দ্য পার্টি, বাই দ্য পার্টি, অব দ্য পার্টি ব্যবস্থাতে রূপান্তরিত করেছে, তারা কেউ গণতন্ত্রে বেশি দিন টিকে থাকতে পারেনি। ইন্দিরা গান্ধীর মতো তৎকালীন প্রধানমন্ত্রী, যার হাতে বিপুল সংখ্যাগরিষ্ঠতা ছিল, তাকেও হারতে হয়েছে, তাকেও প্রাক্তন হতে হয়েছে। আর বর্তমান 15 বছরের রাজত্বকালে যিনি নিজেকে সর্বজ্ঞানী মনে করতেন, আমিত্বে বিশ্বাস করতেন, তার অহংবোধকেও বাংলার জাগ্রত জনগণ কিভাবে পরাভূত করেছে আপনারা আমরা সবাই সাক্ষী।
আপনাদের এই ভাই, আপনাদের এই সন্তান তুল্য, এবং যারা আমার অনুজ, তাদের বন্ধুস্থানীয় শুভেন্দু অধিকারীর উপর আপনারা বিশ্বাস আস্থা রাখতে পারেন। এই পশ্চিমবঙ্গের যে গণতান্ত্রিক ব্যবস্থার মধ্য দিয়ে একটু আগে সুনীল বাবু বলছিলেন লোকনায়ক জয়প্রকাশ নারায়ণের পরিবর্তনের কথা, আমি 26-এর পরিবর্তনও দেখেছি। তাই মানুষের যে ভরসা আমাদের উপরে এসেছে, সেই ভরসাকে মর্যাদায় পরিণত করার দায়িত্ব বর্তমান সরকারের। আমাদের রাজ্য সরকার কর্তৃক আমরা পশ্চিমবঙ্গে যারা জরুরি অবস্থায় সত্যাগ্রহী জেলে গেছেন তাদেরকে সম্মান দেওয়ার চেষ্টা করেছি। আপনারা কোনোভাবে এর সঙ্গে সাম্মানিককে জুড়বেন না। আমরা খুব নিষ্ঠার সঙ্গে, সততার সঙ্গে এই সম্মান প্রদান করেছি। তার কারণ এটা সময়ের ডাক ছিল, এটা প্রাসঙ্গিক ছিল। বর্তমান প্রজন্ম, আগামী প্রজন্মকে যদি আমরা না জানাতে পারতাম, তাহলে আজকে দীর্ঘদিন পরে আমরা এই অতীত ইতিহাস নিয়ে আলোচনা করতে পারতাম না। কথা বাড়াবো না, একটা কথাই বলবো, আগস্ট মাসের প্রথম সপ্তাহে সচিবালয়ের সভাগৃহে আপনাদের সকলকে ডাকবো। দয়া করে 1 ঘন্টার জন্য আপনারা যাবেন। আপনাদেরকে একটু ফুল আর একটি স্মারক দিয়ে পশ্চিমবঙ্গ সরকার সম্মানিত করতে চায়। আমরা যে চেয়ারে আজকে বসেছি, এই চেয়ারে গণতন্ত্র রক্ষার মধ্য দিয়ে, গণতন্ত্রের মহোৎসবের মধ্য দিয়ে, সংবিধানকে সামনে রেখে আমাদের পৌঁছে দেওয়ার কাজে আড়ালে, অন্তরালে, নিভৃতে আপনাদের ভূমিকা, আপনাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অস্বীকার করতে পারে না। সবাই ভালো থাকুন। আরেকবার প্রণাম। মাননীয় মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ। একটা একক গীত হবে, দিয়েই আমাদের সমারোহ মাননীয় রাজ্য সভাপতি করবেন। একক গীত। বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান, তুমি কি এমনি শক্তিমান? আমাদের ভাঙা গড়া তোমার হাতে, এমন অভিমান তোমাদের এমনি অভিমান। বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান, তুমি কি এমনি শক্তিমান? চিরদিন টানবে পিছে, চিরদিন রাখবে নিচে, চিরদিন টানবে পিছে, চিরদিন রাখবে নিচে। এত বল নাই রে তোমার, এত বল নাই রে তোমার, সবে না সেটান। বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান, তুমি কি এমনি শক্তিমান? শাসনে যতই ঘেরো আছে বল দুর্বলেরও, শাসনে যতই ঘেরো আছে বল দুর্বলেরও। হও না যতই বড়, হও না যতই বড়, আছেন ভগবান। আমাদের শক্তি মেরে তোরাও বাঁচবি নে রে, আমাদের শক্তি মেরে তোরাও বাঁচবি নে রে।
বোঝা তোর ভারী হলে, বোঝা তোর ভারী হলে ডুববে তোরে খান। বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান, তুমি কি এমনি শক্তিমান? আমাদের ভাঙা গড়া তোমার হাতে এমন অভিমান, তোমাদের এমনি অভিমান। বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান। মাননীয় রাজ্য সভাপতি, এই বিষয়ে আপনি সকলকে আলোকপাত করুন। আজকের এই বিশেষ দিনে গণতন্ত্র রক্ষার স্বার্থে যারা জীবন যৌবনকে কার্যত একটা অনিশ্চয়তার যুপকাষ্ঠে বলি দেবার জন্য সত্যাগ্রহে অংশগ্রহণ করেছিলেন, তাদের সম্মান জানানোর দিনে মঞ্চে উপস্থিত পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী, শ্রদ্ধেয় শ্রী সুনীলপদ গোস্বামী, শ্রী অদ্বৈত চরণ দত্ত, শ্রী শম্ভু ধারা, শ্রী রাহুল সিনহা, শ্রী বিদ্যাসাগর মন্ত্রী, শ্রী প্রতাপ ব্যানার্জি, প্রত্যেককেই আমার আন্তরিক প্রণাম জানাই। 80 দশকের শেষ ভাগে একটি সেমিনারে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ শঙ্কর রায় বলেছিলেন, সিদ্ধার্থ শঙ্কর রায় নামে এক জঘন্য ব্যক্তির পরামর্শে শ্রীমতী ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা জারি করেছিলেন। জরুরি অবস্থা কি এবং জরুরি অবস্থা কেন, এ নিয়ে আজকে নতুন করে বলবার মানুষের সামনে কোনো প্রয়োজন নেই। কিন্তু জরুরি অবস্থা ভারতবর্ষের সমস্ত রাজনৈতিক ব্যক্তিত্বকে, ভারতবর্ষের আপামর জনসাধারণকে, ভারতবর্ষের সমস্ত স্বৈরাচারীকে, ভারতবর্ষের সমস্ত রাজনৈতিক গবেষককে একটা শিক্ষা দিয়ে গেছে যে এই দেশের মাটি বহুত্ববাদের মাটি, এই দেশের মাটি কোনো স্বৈরাচার, কোনো একনায়কতন্ত্রকে মেনে নেবে না। আর এই ইতিহাস আমাদের দেশে নতুন কোনো ইতিহাস নয়। ধননন্দের অত্যাচারের বিরুদ্ধে, একনায়কতন্ত্রের বিরুদ্ধে চড়কপুক্ত চাণক্য, ব্রহ্মগুপ্ত, তিনি ভারতবর্ষের বিভিন্ন উপজাতিদের নিয়ে তিনি কার্যত একটি আন্দোলন সংগঠিত করেছিলেন এবং সমস্ত ছোট ছোট রাজ্যকে নিয়ে মগধ অবরোধ করে তাকে মগধ ছাড়তে বাধ্য করেছিলেন। আমাদের লিচ্ছবি বংশের প্রথম রাজা রভক, তিনি তার রাজমুকুট প্রত্যাখ্যান ফিরিয়ে দিতে বাধ্য হন বৈশালী জনগণের দ্বারা, কারণ তিনি মানবাধিকার লঙ্ঘন করেছিলেন। ভারতবর্ষ প্রথম তালপাতায় তামিলনাড়ুতে ব্যালট পেপারের ইন্ট্রোডাকশন করিয়ে দিয়েছিল। গ্রিস তার গণতন্ত্রকে 99 বছরের বেশি ধরে রাখতে পারেনি, কিন্তু আমরা ধারাবাহিকভাবে আমাদের সংস্কৃতির মধ্যে, সমাজের মধ্যে, রাজনৈতিক ব্যবস্থার মধ্যে গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করেছি, সফলতার সঙ্গে প্রতিষ্ঠিত করেছি। 1947 সালের আগে পরে যারা ব্রিটিশ ডমিনিয়ন স্ট্যাটাস পেয়েছিলেন, যেসব দেশগুলো, বা যারা কলোনিয়ালিজম থেকে মুক্তি পেয়েছিল, সেসব কোনো দেশেই আজকে গণতন্ত্রের কোনো অস্তিত্ব নেই। যে ভারত বিভক্ত করে পাকিস্তানের জন্ম হয়েছে, সেই পাকিস্তানে কোনো রাষ্ট্রপতি 5 বছর স্থায়ীভাবে সেখানকার ক্ষমতায় টিকে থাকতে পারেনি। কিন্তু ভারতবর্ষ এমন একটা দেশ যে বিনা রক্তক্ষয় প্রতি 5 বছর অন্তর এখানে সরকারের পরিবর্তন হয়, মানুষ নির্বাচনে অংশগ্রহণ করে। কারণ আমাদের সমাজ সমান্তরালভাবে রামানুজ এবং শঙ্করাচার্যকে এগিয়ে নিয়ে যেতে দেখেছে। আমরা 4 বাক্যে ঋষি বানিয়েছি। আমরা একম সদ্বিপ্রা বহুধা বদন্তির কথা বলেছি। আমরা মানুষের মত প্রকাশের অধিকারের স্বার্থকে প্রতিষ্ঠিত করবার জন্য বহু মহানায়ককে আজকে নিজের জীবন যৌবন ত্যাগ করতে দেখেছি, নিজের অবস্থান থেকে সরে যেতে দেখেছি।
ভারতবর্ষের ছোট ছোট গণরাজ্য, যে গণরাজ্যে তথাকথিত কোনো সম্রাট তার একাধিপত্য প্রতিষ্ঠা করতে পারেনি, তারাও নিজেদের নিয়ন্ত্রণ করেছিলেন যে ব্যবস্থার মধ্যে দিয়ে, সেই ব্যবস্থাটা ছিল সম্পূর্ণভাবে একটি গণতান্ত্রিক ব্যবস্থা। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তার নিজের রাজ্যসভায়, সেই অলিগার্কিতে, তার যে মন্ত্রী সভা পরিষদ ছিলেন, সেখানেও তাকে প্রশ্ন চিহ্নের সামনে দাঁড়াতে হয়েছিল, তাকে উত্তর দিতে হয়েছিল। আর আজকে আমরা যে অবস্থায় রাজনীতি দেখলাম, শ্রীমতী ইন্দিরা গান্ধী দেখেছিলাম, সেদিন কংগ্রেসের মধ্যে বহু নেতা প্রতিবাদ করেছিলেন, চন্দ্রশেখর বেরিয়ে এসেছিলেন, ইন্দিরা গান্ধীর মন্ত্রিসভা থেকে শেষ দিকে জগজীবন রামও পদত্যাগ করে কংগ্রেস ফর ডেমোক্রেসি গঠন করে তিনি জোটে অংশগ্রহণ করেন। কারণ তারা প্রত্যেকেই বুঝতে পেরেছিলেন যে সময় শেষ হয়ে আসছে, এই ব্যবস্থা দীর্ঘদিন চলবে না। ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা ঘোষণা করার 3 ঘন্টার মধ্যে সমস্ত সংবাদপত্রের সারা ভারতবর্ষ জুড়ে তাদের বিদ্যুতের লাইন বিচ্ছিন্ন করে দেন। প্রতিদিন সকাল 11টার সময় ব্রিফ করতেন বিদ্যাচরণ শুক্লা, সংবাদপত্রকে বলে দেয়া হতো যে কি বলতে হবে, কি লিখতে হবে। একদিন শুক্লা সাহেব হঠাৎ দেখলেন যে বিবিসির মার্ক ট্রলি কিছু একটা লিখছেন, কেউ তো লিখতো না। তিনি আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন, মিস্টার ট্রলি, হোয়াট আর ইউ রাইটিং? এবং সঙ্গে সঙ্গে তিনি রেসিপ্রোকেট করলেন যে আই এম রাইটিং যে নট টু রাইট এনিথিং। এই অবস্থার মধ্যে দিয়ে জরুরি অবস্থা গেছেন। আজকে সুনীলদা যত বিনয়ের সঙ্গে, আবেগের সঙ্গে জরুরি অবস্থা, তার গ্রেপ্তারিকে বা তার সত্যাগ্রহকে আমাদের সামনে তুলে ধরেছিলেন, যদি আপনি সেই সময়ের সুনীলপদ গোস্বামী, তার বয়স, তার তখনকার ম্যাচুরিটির কথা চিন্তা করেন, বা ওই এজ গ্রুপের যারা সেদিন সত্যাগ্রহ করেছিলেন, মানে বিদ্যাসাগরের মতো নয়, ভেবে দেখুন তাদের সামনে কোনো পথ খোলা ছিল না। অদ্বৈতদাও তখন মনে হয় প্রচারক ছিলেন না, কিন্তু তার যখন সে বয়স ছিল, কোনোদিন এমার্জেন্সি উঠতে পারে ইন্দিরা গান্ধীর মতো প্রবল একটা প্রতাপশালী, যিনি সারা ভারতবর্ষের সমস্ত কংগ্রেসের সিন্ডিকেটকে ভেঙে গুঁড়িয়ে দিয়ে, সাংবিধানিক ব্যবস্থাকে ধূলিসাৎ করে দিয়ে, ক্ষমতাকে শুধুমাত্র নিজের সেক্রেটারিয়েটের মধ্যে কুক্ষিগত করে ফেলেছিলেন। এমার্জেন্সি উঠতে পারে কোনোদিন, তারা বাইরে আসতে পারেন, ভবিষ্যৎ কি সম্পূর্ণ অনিশ্চিত জেনেও কিন্তু তারা সেই সত্যাগ্রহে অংশগ্রহণ করেছিলেন। শুভেন্দু অধিকারী একটু আগে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বললেন যে এমার্জেন্সিটা বোঝবার মতো ক্ষমতা তার নেই, কারণ তিনি জন্মগ্রহণ করেছেন 1970 সালে, আর আমি তার একটু আগে জন্মগ্রহণ করলেও এমার্জেন্সির সময়, যেহেতু আমি যেখানে থাকতাম সেটা স্বয়ংসেবক পরিবেষ্টিত, মানে আমাদের অনেক, এবং আমার বাড়ির খুব কাছেই যিনি আজ প্রয়াত হয়েছেন তিনিও সেই সময় কারাবন্দী ছিলেন, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের আমাদের প্রান্ত সংঘ চালক শ্রদ্ধেয় মাস্টারমশাই কেশব চক্রবর্তী এবং তার ছেলে বাসব চক্রবর্তী, দুজনেও কারারুদ্ধ ছিলেন, দুজনেই আজকে প্রয়াত হয়েছেন। তা আমরা দেখেছিলাম যে তারা কেন তাদের গ্রেপ্তার করছে, কেন তারা যাচ্ছেন জানা নেই। আমার ঠিক বাড়ির সামনে আমাদের আরেকজন স্বয়ংসেবক, আপনারা অনেকেই চেনেন, আমাদের বিজেপির বিপ্লব এখন আছেন বিপ্লব মণ্ডল, তিনি স্বয়ংসেবক ছিলেন, কিন্তু তার বাবা ছিলেন বামপন্থী, সিপিআইএম এর সর্বভারতীয় কমিটির সদস্য সাধন মণ্ডল। হঠাৎ একদিন বারান্দায় বসে পড়ছি, দেখলাম অনেক পুলিশের গাড়ি এলো, এসে উনি মাটি নিচ্ছিলেন বাগান সামনের আমাদের একটা খেলার মাঠের কোণ থেকে, উনি একটু গার্ডেনিং করতেন সকালবেলা। বুঝতে পারলাম না, সমস্ত পুলিশ তাকে ঘিরে ফেলে তুলে নিয়ে গেল। তখনও কি হবে জানি না, এমার্জেন্সি কেন হচ্ছে, কি বিষয়, সেই বোধশক্তি তখন আমার হয়নি। একদিন একজন স্বয়ংসেবক তিনি এসে বললেন, মানে আমাদেরই একজন ঘনিষ্ঠ, তিনি বললেন পাড়ারই, আমি আর নাম করলাম না, যে কতগুলো কাগজ দিচ্ছি, কি করতে হবে, কাগজগুলো ভাঁজ করে দিয়ে দিলাম, পকেটে রাখবি, যখন খেলতে যাবি যেখানে সেখানে বল যখন ওদিকে চলে যায় প্রত্যেকের জানলা দিয়ে ঢুকিয়ে আসবি। তা আমরা তো জানতাম না, একটা বিরাট উৎসাহ পেয়েছে, এবং সেটাও আরো অত্যন্ত নাটকীয় ভাবে। তখন ছোটবেলায় আমাদের, এখন যেটা পড়া বন্ধ হয়ে গেছে, ওই জন্মদিনে প্রত্যেকে তখন ওই বিপ্লবীদের জীবন কথা, বিপ্লবীদের বই, কিভাবে বিপ্লবী ছিলেন, কিভাবে তারা
বিপ্লবের মন্ত্রে দীক্ষিত হতেন, তার সমস্ত জিনিস আমাদের পড়া ছিল। উনিও আমাদের একটা এরকম ইটের মধ্যে আগুন টাগুন জ্বালিয়ে খবরের কাগজ জ্বালিয়ে এমনভাবে করলেন, একটা গরম হয়ে গেল শরীর, ভাবলাম বিরাট একটা কিছু কাজ করছে, কি দিচ্ছি নিজের জানা নেই, কিন্তু জানলা দিয়ে ফেলেছিলাম। পরবর্তীকালে জানতাম ওগুলো বুলেটিন ছিল এবং আমাদের শিবুদার প্রেস মানে বেলেঘাটায় আজকে সেগুলো ছাপা হতো। তো সেদিনের সেই এমার্জেন্সি আজকে চলে গেছে। 2011 সালের সিপিআইএম এর ব্রিগেড দেখে কেউ বুঝতে পারেনি যে এই রাজনৈতিক দলটা হারতে চলেছে এবং দলের একজন পরিচ্ছন্ন মুখ হিসেবে পরিচিত বা দাবি করে যাতে সিপিআইএম, তাদের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য রাজনীতিতে ল্যাটারাল এন্ট্রি নেওয়া একজন ব্যক্তি, যিনি 21শে জুলাই গুলি চালানোর অর্ডার দিয়েছিলেন, আজকে তার কাছে তিনি পরাজিত হবেন 50,000-এর বেশি ভোটে। আমরা আরেকটা স্বৈরতান্ত্রিক ব্যবস্থা দেখলাম, মানুষের সমস্ত গণতান্ত্রিক অধিকারগুলোকে বাজেয়াপ্ত করে নেওয়া। রাইট টু ডিসেন্ট হচ্ছে গণতন্ত্রের প্রাথমিক শর্ত। আমি আমার মতো করে কথা বলবো, আমার মত প্রকাশ করব, আমি সমালোচনা করব, সরকারি নীতি সিদ্ধান্তের বিরুদ্ধাচরণ করব, আমি যে কোনো মতাদর্শের বিরুদ্ধে সমালোচনামূলক প্রবন্ধ লিখব, আমি সিনেমা তৈরি করব, সেই অধিকার আমার আছে। কিন্তু ভারত তেরি টুকরে হোঙ্গে ইনশাল্লাহ ইনশাল্লাহ, এখন এই কথা বললে তো মানুষ মারবে, খুব মারবে, তার দায়িত্ব তো কোনো সরকার নিতে পারবে না। ওইটা বাদ দিয়ে যে কোনো আলোচনা তো আমরা গ্রহণ করে নেব। কিন্তু আমরা উদ্ধত কি দেখলাম, যে সাফল্য দেখালো সেই সাফল্যের মধ্যে দিয়ে অন্তত একটা জিনিস প্রতিষ্ঠিত হয়ে গেল, যে কোনো গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে ঔদ্ধত্যের কোনো জায়গা নেই, উন্নাসিকতার কোনো জায়গা নেই, অহংকারের কোনো জায়গা নেই, এবং সর্বোপরি মানুষের কথা বলার অধিকার, প্রতিবাদ করবার অধিকারটা কেড়ে নেবার কোনো জায়গা নেই। যারা বলেছিলেন ডিজে বাজাবো, ডিজে, রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে ডিজে, এমনি তো রবীন্দ্রসঙ্গীত অনেকদিন আগেই চ্যালেঞ্জড হয়ে গেছে। কারণ রবীন্দ্রনাথ গীত বিতান লিখেছিলেন, আমরা এই সাম্প্রতিককালে কবিতা বিতান পেয়েছি। রবীন্দ্রনাথ গীতাঞ্জলি লিখেছিলেন, আমরা কথাঞ্জলি পেয়েছি। মানে রবীন্দ্রনাথ তো উপর থেকে এমনিতেই চমকে চমকে উঠছিলেন, তার সঙ্গে ডিজের সঙ্গে রবীন্দ্রসঙ্গীত। উপরে তো জর্জ বিশ্বাস ভাবতে শুরু করেছিলেন, যিনি একবার আমার একটু রবীন্দ্রসঙ্গীত আমার মতো করে সুর করার কারণে আজকে আমার গান পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছিল। কারণ রবীন্দ্রসঙ্গীতের যে ধারা, যে প্রথা, যে গায়কী, তিনি তার থেকে একটু সরে গিয়ে নিজের মতো করে রবীন্দ্রসঙ্গীত গাওয়াতে। কিন্তু ডিজের সঙ্গে রবীন্দ্রসঙ্গীত কিরম লাগে হয়তো ওপর থেকে রবীন্দ্রনাথ অপেক্ষা করছিলেন শুনতে। কিন্তু যারা বলেছিলেন ডিজে বাজাবো, এখন সুখী গৃহকোণে সেখানেও আতঙ্ক নিয়ে তার একটা করুণ সুরের বাঁশি বাজাচ্ছেন। হ্যাঁ, এবার বলছেন যে ডিজে বাজাবো, কিন্তু ডিজে আমি আমার রাজ্যে বাজাবো না, ডিজে ভারতবর্ষে বাজাবো না, আমি ডিজে বাজাবো বিদেশে গিয়ে, বিদেশে যাব, ডিজে বাজাবো, চ্যালেঞ্জ করব, কোর্টে পৌঁছে গেছেন। তো যারাই এই দেশের মাটিতে দাঁড়িয়ে কোনো গণতান্ত্রিক ব্যবস্থাকে আক্রমণ করেছেন, মানুষ অচিরেই তাদের প্রত্যাখ্যান করেছে। সে কোনো রাজনৈতিক দলের মধ্যেও যদি কেউ স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করেন, সরকারের মধ্যেও কেউ যদি স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করেন, দেশের সামগ্রিক ব্যবস্থার মধ্যে, সমাজের মধ্যে কোথাও কোনো স্বৈরতন্ত্রের স্থান নেই। কারণ এই মাটি বহুত্ববাদের মাটি, এটাই ভারতবর্ষ, এটাই ভারতবর্ষের চেনা ছবি। তাই যারা আজ থেকে ঠিক 51 বছর আগে ইন্দিরা গান্ধীর সেই জরুরি অবস্থার কালো দিনগুলোর বিরোধিতা করেছিলেন, ভারতীয় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের উপর আক্রমণ নতুনভাবে নেমে আসেনি। মোহনদাস করমচাঁদ গান্ধীকে হত্যা কারা করেছিলেন, আজকের এই প্রজন্ম নতুন করে এই বিতর্ককে সামনে নিয়ে আসুক, এটাই আমি কামনা করছি। আজকে সমাজ মাধ্যম, সোশ্যাল মিডিয়ার যুগে তো এটা চিন্তা করা উচিত। এখন তো গুলির অ্যাঙ্গেল কোন দিকে ছিল সেটা নিয়েও আলোচনা শুরু হয়ে গেছে। মহাত্মা গান্ধী গুলিবিদ্ধ হবার পরেও
আধ ঘন্টা তিনি বেঁচে ছিলেন, বিড়লা হাউসে কিন্তু তাকে কোনো ডাক্তার দেখতে যাননি। মহাত্মা গান্ধীর কোনো পোস্টমর্টম হয়নি, কটা গুলি লেগেছিল সেটা পর্যন্ত জানা যায়নি। যার উপরে 10 বার অ্যাটেম্প্ট হয়েছিল মারা যাওয়ার আগে, তখন সরকার কোথায় ছিল, নিরাপত্তা কাদের দায়িত্বে ছিল, আজকে সেটা নিয়েও এই প্রজন্ম নতুন করে বিতর্কে অংশগ্রহণ করুন, তারা জানুক। কিন্তু যাদের উপরে ব্যান লাগানো হলো, ব্যান তাদের কোনো কিছু সম্পর্কে খুঁজে পাওয়া গেল না। আসল কংগ্রেস দল শুরু হয়েছিল একটা স্বৈরতান্ত্রিক, মানে একটি পরিবার শুরু করেছিল দলকে কুক্ষিগত করে সম্পূর্ণভাবে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করবার জন্য। আজকে ইন্দিরা গান্ধীর স্বৈরতান্ত্রিক ব্যবস্থার মধ্যে দিয়ে, জরুরি অবস্থার মধ্যে তিনি 1,72,000 মানুষকে গ্রেপ্তার করেন। তার মধ্যে 1,20,000 ছিল ভারতীয় জনসংঘ কিংবা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের তারই স্বয়ংসেবকরা, তারাই কিন্তু সেদিন জেলে গিয়েছিল। এবং যারা জেলে যাননি এরকম বহু মানুষ, যারা আমাদের এই বিচার পরিবারের সঙ্গে আছেন, আজকেও কাজ করে চলেছেন, অনেকে পৃথিবী ছেড়ে চলে গেছেন। কিছু মানুষ জেলে গিয়েছিলেন, কিন্তু আরো সংখ্যক মানুষ সমান্তরালভাবে এই প্রতিবাদকে সমাজের বিভিন্ন জায়গায় জারি রাখবার চেষ্টা করেছিলেন। ইন্দিরা গান্ধী আরএসএস কে ব্যান করে ভেবেছিলেন যে ভারতবর্ষে তিনি নিশ্চিন্ত হয়ে থাকবেন, কিন্তু তার ইনফ্রাস্ট্রাকচারকে, তার কাঠামো গঠনতন্ত্রকে ভেঙে দিতে পারেননি। তার জন্য সেই গঠনতন্ত্র, সেই প্রচার, সেই সংগঠন, কার্যত জয়প্রকাশ নারায়ণ মুখ ছিলেন, কিন্তু যাকে আরেকজনকে আইজ এন্ড টিয়ার্স অফ জয়প্রকাশ নারায়ণ বলা হতো, তিনি শ্রী গোবিন্দাচার্য, এখন একটু অসুস্থ আছেন। চন্দ্রশেখর তরুণ তুর্কি ছিলেন, কিন্তু চন্দ্রশেখরজি তিনি তরুণ সমাজের সামনে কংগ্রেসের কর্মীদের উদ্বুদ্ধ করতে পেরেছিলেন, কিন্তু তার সমস্ত জেলা জুড়ে যারা কাজ করেছিল, এমনকি তার বাড়ি বালিয়া জেলাতেও যে সংগঠন যারা তৈরি করেছিল ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে, সেটাও কিন্তু রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। তো এই সংঘর্ষে এই যাদের অবদান আছেন তাদের সম্মানিত করবার জন্য রাজ্য সরকার একটা প্রচেষ্টা নিয়েছেন। বারবার এইটার সঙ্গে, যেন আমাদের মুখ্যমন্ত্রী এর মধ্যেই বলেছেন, এর সঙ্গে অর্থনৈতিক ব্যাপারটার কোথাও দূর দূর পর্যন্ত কোনো সম্পর্ক নেই। যারা গণতন্ত্রিক ব্যবস্থাকে রক্ষা করবার জন্য সেদিন অনেক অনিশ্চয়তার মধ্যে, অনেক অসম্ভবের মধ্যে একটা সম্ভাবনার স্বপ্ন দেখে আন্দোলনে সামিল হয়েছিলেন, আজকে প্রত্যেককে আমি আমার প্রণাম জানাচ্ছি। প্রত্যেকে ভালো থাকবেন, আনন্দে থাকবেন, দীর্ঘজীবী হন। ধন্যবাদ মাননীয় শ্রমিক দাকে। 1977 সালে জরুরি অবস্থা উঠে যাওয়ার পর থেকেই তৎকালীন ভারতীয় জনসংঘ, পরবর্তীতে ভারতীয় জনতা পার্টি, যেখানে যে অবস্থায় ভারতবর্ষের গণতন্ত্র বিপন্ন হয়েছে, সেখানেই তারা দাঁড়িয়ে গেছে, বিরোধ করেছে এবং গণতন্ত্র অধিকার রক্ষার জন্য লড়াই করেছে। আজও তাই আমরা নতুন প্রজন্মের কাছে প্রতি বছর এই দিনটিকে তুলে ধরতে চাই যে গণতন্ত্র হত্যা হলে ভারতীয় জনতা পার্টি এবং আমাদের সমগ্র বিচার পরিবার গণতন্ত্র রক্ষার জন্য সমস্ত কিছু নিয়োগ করে লড়াই করবে এবং গণতন্ত্র ফিরিয়ে আনবে, এটাই আমাদের অঙ্গীকার। এখন রাষ্ট্রগীতের মাধ্যম দিয়ে, রাষ্ট্রসঙ্গীতের মধ্যে দিয়ে আমাদের শেষ হবে। হিমাচল যমুনা গঙ্গা উচ্ছল জলধি তরঙ্গ, তব শুভ নামে জাগে, তব শুভ